মধ্যপ্রদেশ সিরিজের আগের পর্বের ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম উজ্জয়ন, ইন্দোর, মহেশ্বর, মান্ডু এবং ভোপাল ও ইতিহাস বিরচিত ভীমবেটকা, ভোজপুর এবং সাঁচির মতন কিছু জায়গাকে। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব মধ্যপ্রদেশের তীর্থপীঠ বা তীর্থস্থানের রাজা হিসেবে যাকে বলা হয় অমরকণ্টক। আজকে আমি এই পর্বে অমরকণ্টককে আপনাদের সামনে তুলে ধরব। অমরকণ্টকে থাকা, খাওয়া এবং সেখানে কি কি দর্শনীয় স্থান আছে সেই সম্বন্ধে সমস্ত বিবরণ থাকবে এই ভিডিওতে। তাহলে এই ভিডিও কিন্তু আপনাদের লাস্ট অবধি দেখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি চলুন ঝটপট করে শুরু করি। আর হ্যাঁ, যদি মধ্যপ্রদেশের অন্য ভিডিওগুলি আপনারা দেখতে চান, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর এপিসোডের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা পরপর সেই ভিডিও লিঙ্কগুলি দেখলে অতি সহজেই মধ্যপ্রদেশ ট্যুর প্ল্যানটি করে ফেলতে পারবেন। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার কাল। আজকে 21শে ফেব্রুয়ারি 2026 আর আমি দাঁড়িয়ে আছি এখন প্যান্ড্রা রোড স্টেশনে। তো এখন বাজে হচ্ছে রাত 3টে। তো আমরা কালকে অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026-এ ভোপালে বিকেল 4টের সময় ট্রেনে উঠেছিলাম অমরকণ্টক এক্সপ্রেসে। সেখান থেকে অমরকণ্টক যাওয়ার জন্য আমরা প্যান্ড্রা রোডে নেমেছি। সকাল 6টা বাজলে মানে আলো ফুটলে এখান থেকে শেয়ার কার বা বাসে করে আমরা অমরকণ্টকের দিকে রওনা দেব। এটা হচ্ছে অমরকণ্টক স্টেশন। এখানে আপাতত এখন ওয়েটিং রুম এবং স্টেশনে বিভিন্ন কাজ চলছে, তো সেইভাবে ওয়েটিং রুমটা এখন অ্যাভেলেবেল। আমার কাছে ইনফরমেশন ছিল যে 6টার সময় বাস ছাড়ে। তো এখানে দেখলাম যে অমরকণ্টক মানে প্যান্ড্রা রোড স্টেশনের বাইরে এসে দেখলাম যে বাস অলরেডি ছাড়ছে। 4:45 এই বাসটা ছাড়বে, যেই বাসটায় বসেছি আমরা। 70 টাকা পার পার্সন টিকিট। তো আমরা ওই বাসটাতেই বসলাম। আর যদি আপনারা পার্সোনাল গাড়ি করতে চান তো বুলেরো চলে, 1000 থেকে 1500 টাকা চায়। আর শেয়ারে যেতে গেলে 150 থেকে 100 এইরকম চার্জেস আছে। তো আপনারা যদি তাড়াতাড়ি কোনো সময় প্যান্ড্রা রোডে এসে পৌঁছে যান 3টে-4টের সময়, একবার স্টেশনের বাইরে এসে খোঁজ নেবেন। একদম বাইরে এসে ওখানে বাস দাঁড়িয়ে থাকে, তো সকালবেলায় আপনারা বাস পেয়ে যেতেই পারেন। তো আমি অলরেডি প্যান্ড্রা রোড থেকে বাসে করে পৌঁছে গেছি আমার হোটেলের সামনে। হোটেলের নাম জেপি প্যালেস। আমি বুক করেছিলাম মেকমাইট্রিপ.com থেকে। তো হোটেলটা খুবই সুন্দর। আর এখান থেকে 300 মিটারের মধ্যেই হচ্ছে অমরকণ্টক যে মন্দির সেটি। তো আমি দেখাচ্ছি বাইরে, মানে সামনে তো খুব সুন্দর, আর তার সাথে আমি হোটেলটাও দেখাচ্ছি। এই হোটেলটা আমাকে এসি ডিল্যাক্স রুম পার ডে ভাড়া নিয়েছিল হচ্ছে 2200 টাকা। তো আমি দেখাচ্ছি ইনক্লুডিং জিএসটি। তো আমি ডেসক্রিপশন বক্সে এই যে হোটেলটি আছে এই হোটেলটির সমস্ত ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে এই হোটেলটি বুক করতে পারেন। আমি দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এটা হচ্ছে হোটেলের বাইরেটা। আর আমি বললামই এই হোটেল থেকে মাত্র 300 মিটার হাঁটলেই হচ্ছে অমরকণ্টকের মেন টেম্পল। এটা রিসেপশন। তো আমরা এখন রিসেপশনের ভেতরে ঢুকেছি। আমাদের গ্রাউন্ড ফ্লোরেই দেওয়া হয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 8। তো এইটা আমাদের রুম। এটা হচ্ছে একটা ডাবল সাইজ বেড, ইন্টারকম আছে, এখানে একটা সোফা আছে, সেন্টার টেবিল, এখানে একটা বেড সাইড টেবিল, এখানে আছে হচ্ছে কেটল, আর এখানে একটা স্টাডি টেবিলের মতন, এখানে মিরর আর ক্যাবিনেট আছে, এখানে আছে টিভি। আমি ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদের। এখানে টাওয়েলস দিয়েছে আর টয়লেট্রিজের জন্য শ্যাম্পু আর সাবান দিয়েছে। এটা ওয়াশরুম। এখানে বেসিন আছে, এখানে সেন্ট্রাল গিজার আছে। বেসিনেও হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার দুটোই অ্যাভেলেবেল। আর ওয়েস্টার্ন টাইল।
এখানে ট্র্যাক আছে, শাওয়ার। আমি আজকে ফার্স্টেই চলে এসেছি নর্মদা মাতার মন্দিরে অমরকণ্টকে। তো আমরা ভেতরে ঢুকবো। আমার এই ভেতরে ঢোকার মুখে আশেপাশে প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন। এই যে আশেপাশে প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনে পুজো দিতে পারেন। তবে একটা কথা, এই সারা অমরকণ্টকে কিন্তু প্রচুর প্রচুর বাঁদরের উৎপাত আছে। মানে একটু সাবধানে চলাফেরা করতে হবে, সেই বৃন্দাবনের মতো। আমরা এখন মেন মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে প্রবেশদ্বার। মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় বিন্দ ও সাতপুরা পর্বতের মিলনস্থানে অবস্থিত অমরকণ্টক হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। এটি মূলত মা নর্মদা, সোন এবং জহিলা নদীর উৎসস্থল। প্রধান নর্মদা মাতা মন্দিরটি যেখানে অবস্থিত তাকে নর্মদা কুণ্ড বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী স্বয়ং ভগবান শিবের ঘাম বা শবেদ বিন্দু থেকে মা নর্মদার উৎপত্তি। হিন্দু পুরাণ অনুসারে নর্মদা নদী গঙ্গার চেয়েও প্রাচীন এবং পবিত্র। শিব ও পার্বতী এখানে ধ্যান করেছিলেন বলে এই স্থানটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আদি শঙ্করাচার্য, কপিলা মুনি এবং ঋষি ভিগুর মতন মহান সাধকরা অমরকণ্টকে বহু বছর ধরে তপস্যা করেছেন। বর্তমানে নর্মদা কুণ্ডের চারপাশে যে মন্দির কমপ্লেক্স রয়েছে তার মূল ভিত্তি দ্বাদশ শতাব্দীতে কলচুরি রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে নাগপুরের ভোসলে রাজারা এই মন্দিরটিকে বর্তমানের একটি সুনির্দিষ্ট রূপ দেয়। অষ্টাদশ শতাব্দীতে মালবের রানী দেবী অহল্যাবাই হোলকার এই মন্দিরটির ব্যাপক সংস্কার ও সৌন্দর্য বর্ধন করেন। এই মন্দিরে রয়েছে নর্মদা কুণ্ড। এটি পবিত্র জলাশয় যেখান থেকে মা নর্মদার জলধারা উৎপন্ন হয়ে পশ্চিমমুখী হয়ে প্রবাহিত হয়েছে। বেষ্টনকারী মন্দিরগুলির মধ্যে নর্মদা কুণ্ডের ঠিক চারপাশে শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, কার্তিকেয় মন্দির, শ্রী রাম জানকী মন্দির সহ প্রায় 20টি ছোট বড় মন্দির রয়েছে। মায়ের বিবাহ মণ্ডপ ও এখানে উপস্থিত। মন্দির এলাকার কাছেই মাইকা মণ্ডপ নামে একটি ঐতিহাসিক স্থান আছে, যা নর্মদা মাতার বিবাহ মণ্ডপ হিসেবে স্থানীয়ভাবে পূজিত হয়। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী কল্যাণ সেবা আশ্রমের সামনে। ভেতরে একটা দুর্গা মন্দির আছে। এখন আমরা ভেতরে ঢুকবো। এটা প্রবেশদ্বার, এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়। মধ্যপ্রদেশের অমরকণ্টকে অবস্থিত শ্রী কল্যাণ সেবা আশ্রম একটি বিখ্যাত আধ্যাত্মিক ও জনকল্যাণমূলক কেন্দ্র। 1978 সালের অক্ষয় তৃতীয়ায় বাবা শ্রী কল্যাণ দাসজি মহারাজ পবিত্র নর্মদা নদীর উৎসস্থলে এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে কঠোর তপস্যা ও সাধনার পর বাবা কল্যাণ দাসজি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। 1981 সালে কল্যাণ সেবা আশ্রম ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং 1984 সালের বৈশাখ পূর্ণিমায় এর আচার্যপীঠ প্রতিষ্ঠিত হয়। এই আশ্রমে দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈলীতে নির্মিত একটি সুদৃশ্য মন্দির রয়েছে। এখানে বিশ্বের অন্যতম ভারী শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত আছে। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি এই আশ্রম স্থানীয় দরিদ্র এবং সাধুদের চিকিৎসার জন্য একটি দাতব্য চিকিৎসালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। আপনারা এখানে থাকতে চাইলে এখানকার যে অফিস আছে সেখানে এসে কথা বলতে হবে। এই মন্দির বা এই আশ্রমটি কিন্তু খোলা থাকে সকাল 7টা থেকে 11টা অবধি, আবার খোলে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। বললাম যে আপনারা এখানে এসে থাকতেই পারেন, যদি খালি থাকে তাহলে আপনারা এখানে এসে থাকতে পারেন। তার জন্য অফিসে কথা বলতে হবে। আর এটা কিন্তু পুরোটাই ফ্রি অফ কস্ট। আপনারা খুশি হয়ে যা ওনাদের দান করবেন সেটাই
মানে ওনারা নেবেন আর কি, আলাদা করে কোনো চার্জেস বা কিছু এখানে নেই। তো আমরা এখন চলে এসেছি কপিলধারাতে। চারিদিকটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি, ভীষণ ভালো লাগবে এখানে। যেখানে পার্কিং সেখান থেকে 300 মিটার হেঁটে হচ্ছে কপিলধারা। এখানে গ্লাস ব্রিজ আছে, এখানে পার পারসন 10 টাকা করে টিকিট। এখানে অনলাইন নেই, আপনারা যদি আসতে চান তাহলে অফলাইনে টিকিট কাটতে হবে। মধ্যপ্রদেশের অমরকণ্টকে অবস্থিত কপিলধারা জলপ্রপাত এবং এর সংলগ্ন আশ্রমের একটি গভীর পৌরাণিক ও আধ্যাত্মিক ইতিহাস রয়েছে। এটি নর্মদা নদীর উৎস থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এর নামকরণ করা হয়েছে প্রাচীন ঋষি কপিল মুনির নামানুসারে। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে কপিল মুনি এই স্থানে দীর্ঘকাল গভীর ধ্যানে মগ্ন ছিলেন। কথিত আছে এই স্থানেই তিনি ডিভাইন লাইট বা দিব্যজ্ঞান লাভ করেন এবং তার বিখ্যাত গ্রন্থ সাংখ্য দর্শনের রচনা করেন। নর্মদা নদী তার উৎস থেকে প্রবাহিত হওয়ার পর এই স্থানে প্রায় 100 ফুট উপর থেকে নিচে আছড়ে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এটি হলো বিখ্যাত কপিলধারা জলপ্রপাত। আর নিচে ওই যে দেখা যাচ্ছে কিছু মানুষ, ওইখান দিয়েও আপনারা আরও কাছে যেতে পারেন এই জলপ্রপাতের। আমরা গ্লাস ব্রিজ থেকেই দেখেছি আর নামি। এখানে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এর ফলে অনেক পাপ মোচন হয়। এই জলপ্রপাতের আশেপাশে বেশ কয়েকটি প্রাকৃতিক গুহা রয়েছে, যেখানে বহু সাধু অতীতে ধ্যান করেছেন এবং মোক্ষ লাভ করেছেন। জলপ্রপাতের কাছাকাছি রয়েছে কপিল মুনি এবং কপিলেশ্বর শিবের স্মৃতি বিজড়িত আশ্রম, যেখানে তাদের পদচিহ্ন পূজা করা হয়। এটা হচ্ছে পরিক্রমা মার্গ। এখান দিয়ে যারা নর্মদা পরিক্রমা করে তারা পরিক্রমা করে। আজকে আমার পরম সৌভাগ্য যে আমি এই কপিলধারায় এসে মীরা মায়ের দেখা। মীরা মা এখানে শিবরাত্রি থেকেই আছেন বোধহয়। তো মানে প্রচণ্ড বয়স হয়ে গেছে, তো ভীষণ ভীষণ ভালো লাগলো, মনটা পুরো শান্ত হয়ে গেল। ওনাদের দেখলে এমনিতেই মন শান্ত হয়ে যায়। আর সব থেকে বড় কথা, মানে উনি দুজন কুকুর নিয়ে শুয়ে আছেন, সামনে দিয়ে ছুঁচো, তারপরে বিভিন্ন ধরনের প্রাণী হেঁটে চলে যাচ্ছে। মানুষ যে এত দুচ্ছাই করে প্রাণীদের, ওনাকে দেখলে বোঝা যায় যে ভগবান কেন বাহন নিয়ে থাকেন। তো মানে উনি যে ভগবানের স্বরূপ সেটা তো ওনাদের দেখলেই বোঝা যায়। কিছু মানুষ বোঝে না, এটাই যা দুঃখ। তো যাই হোক, তাই জন্যই তারা মানুষ, দেবতার পর্যায়ে যায়নি আর কি। তো ভীষণ ভীষণ ভালো লাগলো আজকে, মনটা খুব ভালো হয়ে গেল। এটা আমার সৌভাগ্য বলা যেতে পারে। রাস্তাঘাটের কাজ চলছে, তো আমরা এখন আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। হালকা হালকা মিঠে রোদ আছে আর বেশ ঠান্ডা এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি জলেশ্বর মহাদেব মন্দিরের সামনে। আমি এখন ভেতরে ঢুকবো, আর এর অপোজিটেই আছে অন্নপূর্ণা মাতার মন্দির। আগে আমরা জলেশ্বর মহাদেবকে দর্শন করে আসি, তারপরে অন্নপূর্ণা মন্দিরে ঢুকবো। এই মন্দির নিয়ে অনেক কিংবদন্তি থাকলেও শিব পুরাণের বর্ণনা অনুযায়ী শিব এক জ্বলন্ত শিখাকে জলে পরিণত করেছিলেন, যা পরে জহিলা নদী হিসেবে প্রবাহিত হয়। এই জহিলা নদীর উৎপত্তি জালেশ্বর মহাদেব মন্দির প্রাঙ্গণ থেকেই হয়েছে বলে এর নাম জালেশ্বর মহাদেব। এখানে ভক্তরা জল অর্পণ করে তাদের মনস্কামনা পূর্ণের জন্য। জলেশ্বর মহাদেবকে দর্শন করে এখন আমরা অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি, জলেশ্বর মহাদেব মন্দিরের ঠিক অপোজিটেই। এটি হলো মাতা অন্নপূর্ণার মন্দির। জলেশ্বর মহাদেবকে দেখে এবং অন্নপূর্ণা মন্দির দর্শন করে আরেকটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, অন্নপূর্ণা মন্দিরে কিন্তু 11টা পর্যন্ত দর্শন হয়, মানে তারপরে পর্দা টেনে দেওয়া হয়, আবার বিকেল 4টে থেকে দর্শন হয়। তো আমি এখন এসেছি অমরেশ্বর মহাদেবের মন্দিরে। এখানে 11 ফুটের শিবলিঙ্গ আছে আর তার সাথে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। এটি হচ্ছে অমরেশ্বর মহাদেবের মন্দিরে প্রবেশের মুখ্য দ্বার। মধ্যপ্রদেশের পবিত্র তীর্থক্ষেত্র অমরকণ্টকে অবস্থিত অমরেশ্বর মহাদেব মন্দির ভগবান শিবের একটি অন্যতম ও প্রাচীন জাগ্রত উপাসনালয়। কিংবদন্তি অনুযায়ী স্বয়ং ভগবান শিব এখানে অমরেশ্বর অর্থাৎ অমর প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন।
হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে অমরকণ্টক হল তীর্থরাজ, তীর্থ সমূহের রাজা এবং পবিত্র নর্মদা নদীর উৎসস্থল। এই পবিত্র স্থানে অবস্থিত অমরেশ্বর মহাদেব মন্দিরটি কাশী বা বারাণসীর মতোই মোক্ষদায়ক বলে মনে করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই মন্দিরে ইতিহাস বহু পুরনো, তবে মন্দিরের আধুনিক কাঠামো বা সংস্কারের কাজ 2009 সালে শুরু হয়েছিল। এটি এখনো চলমান রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি জৈন মন্দিরের সামনে। তো আমি এখন ভেতরে ঢুকবো। খুব সুন্দর মন্দিরটা, এখনও তৈরি হচ্ছে, তবু খুব যতটুকুন তৈরি হয়েছে ভীষণ সুন্দর। আমি দেখাচ্ছি। এখানে পুজো হয় না, এখানে দর্শন হয় শুধু। এখানে সুর এক আছে। মধ্যপ্রদেশের অমরকণ্টকে অবস্থিত শ্রী সর্বদয় দিগম্বর জৈন মন্দির একটি বিখ্যাত ও স্থাপত্যের দিক থেকে বিস্ময়কর তীর্থক্ষেত্র। আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রাচীন ভারতীয় বাস্তুশাস্ত্র ও দ্রাবিড় স্থাপত্যের সংমিশ্রণে এই মন্দিরটি নির্মিত হয়েছে। এই মন্দিরের মূল আকর্ষণ হল 24 টন ওজনের ভগবান আদিনাথের প্রথম জৈন তীর্থঙ্কর একটি বিশাল অষ্টধাতুর মূর্তি। পদ্ম মুকুট সহ মোট 28 টন ওজনের এই মূর্তিটি অত্যন্ত বিরল ও দর্শনীয়। প্রাচীন বৈদিক জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে মন্দিরটি তৈরি করা হয়েছে। এর সুদৃশ্য সর্পিল স্থাপত্য এবং ভেতরকার চমৎকার কাজ যে কোনো পর্যটককে মুগ্ধ করে। বর্তমানে এই বিশাল মন্দিরটি তৈরি ও সংরক্ষণের দায়িত্বে রয়েছে পরশুরাম লোকন্যাস। অমরকণ্টকের বিন্দ ও সাতপুরা পর্বতমালার মিলনস্থলে অবস্থিত এটি নর্মদা, শন ও জহিলা নদীর উৎপত্তি স্থল হিসেবেও পরিচিত। আমি এখন দাঁড়িয়ে আছি মাইকি বাগিয়াতে। এখানে মা নর্মদা ছোটবেলায় খেলা করত, তো এই জন্য এখানকার নাম হচ্ছে মাইকি বাগিয়া। তো আমরা ভেতরে ঢুকবো। মধ্যপ্রদেশের অমরকণ্টকে নর্মদা কুণ্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ঘন বনাঞ্চলের মধ্যে অবস্থিত একটি পবিত্র ও ঐতিহাসিক স্থান হল মাইকি বাগিয়া। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই শান্ত ও মনোরম বাগানটিতে দেবী নর্মদা প্রতিদিন ফুল তুলতেন। মাইকি বাগিয়া শব্দের অর্থ হল মায়ের বাগান। পূর্বে এটি শুধুমাত্র একটি গভীর বনভূমি ছিল, যেখানে আম, কলা গাছ সহ বিভিন্ন ঔষধি গাছের প্রাচুর্য রয়েছে। এখানকার গাছগুলিতে আশ্চর্যজনকভাবে গুটি বা ফুল দেখা যায়, তবে এগুলি মাটিতে পড়ে না। বাগানটিতে নর্মদা দেবী, শিব ও পার্বতীর প্রাচীন মন্দির রয়েছে। মাইকাল পর্বতের সবুজ উপত্যকায় অবস্থিত এই স্থানটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1060 মিটার। আমরা এখন এসেছি সোনমুড়া, সোন নদীর উদ্গম স্থলে। তো আমরা নিচে নামবো এখন। এখানে এরকম কিছু সিঁড়ি আছে, এই সিঁড়ি পেরিয়ে মন্দির এবং গ্লাস ব্রিজের কাছে যেতে হয়। তো এখানে একটা গ্লাস ব্রিজ আছে, তো এখানে 10 টাকা করে পার পার্সন টিকিট। তো ক্যাশ নিয়ে আসবেন, অনলাইনে বোধহয় হয় না, কারণ আমরা জিজ্ঞেস করলাম তো বললো ক্যাশ। তো আমি এখন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, গ্লাস ব্রিজে। তো এখন ভেতরটায় যাব। বর্তমানে সোনমুড়া শুধু একটি তীর্থক্ষেত্রই নয়, বরং চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়। এখানে পাহাড়ি চূড়া থেকে উপত্যকার প্যানোরামিক ভিউ দেখা যায়, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখার জন্য পর্যটকরা প্রায় ভিড় জমান। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সোননদ ভগবান শিবের শ্বেতবিন্দু বা ঘাম থেকে সৃষ্ট। সোনমুড়া নামের এই স্থান থেকেই সোননদ মাইকাল পর্বতমালা বেয়ে গড়িয়ে পড়া শুরু করে। পৌরাণিক উপাখ্যান অনুযায়ী সোননদ ও নর্মদা নদীর মিলনস্থল হিসেবেও এই অঞ্চলকে গণ্য করা হয়। এখান থেকেই নদীটি সোনভদ্র নাম ধারণ করে।
অমরকণ্টক অঞ্চলটি ঐতিহাসিকভাবে কলচুরি রাজবংশ সহ একাধিক রাজাদের শাসনাধীন ছিল। তাদের সময়ে নির্মিত মন্দিরগুলি ধ্বংসাবশেষ এখনও সোনমুড়া ও এর আশপাশের এলাকায় দেখতে পাওয়া যায়। শতাব্দী ধরে এই অঞ্চলটি আধ্যাত্মিক সাধনা ও তপস্যার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। সাধক এবং মুনি ঋষিরা নির্জন এই অরণ্য ও নদী তটকে ধ্যানের স্থান হিসেবে বেছে নিয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীযন্ত্র মন্দিরের সামনে। এইখানে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকেই দেখতে হয়। এখানে একটি মাত্র দিনই কাজ চলে ভেতরে আর কি, সেটা হচ্ছে পুষ্য নক্ষত্রের দিন। তো আমি ভেতরটা মানে বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ এখানে ভেতরে ঢুকতে দেয় না। হিন্দু ধর্মে শ্রীযন্ত্র হল মহাবিশ্বের প্রতীক এবং পবিত্র জ্যামিতিক নকশার একটি উৎস। এই পবিত্র যন্ত্রের প্রতি উৎসর্গীকৃত মন্দির ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এটি বিশ্বের প্রথম ত্রিমাত্রিক শ্রীযন্ত্র বা মহামেরু মন্দির। 1991 সালে ভারতীয় প্রাচ্যযোগ শোধ সংস্থানের অধীনে স্বামী সুখদেবানন্দজির উদ্যোগে এর নির্মাণ কাজ শুরু হয়। বিন্ধ্যাচল ও সাতপুরা পর্বতমালার মিলনস্থলে অবস্থিত এই মন্দিরের প্রবেশদ্বারে মহালক্ষ্মী, মহাকালী, ভুবনেশ্বরী ও মহাসরস্বতীর বিশাল মুখাবয়ব রয়েছে। 3 দশকেরও বেশি সময় ধরে এই মন্দিরের নির্মাণ কাজ চলছে। বিশ্বাস করা হয় যে জ্যোতিষশাস্ত্র মতে শুভ গুরু পোষ্য নক্ষত্রের দিনেই শুধুমাত্র এর নির্মাণ কাজ করা হয়। আমরা এখন এসেছি অমরকণ্ডের মারকণ্ডী ঋষি মন্দিরে। আমরা এখন ভেতরে ঢুকবো। মধ্যপ্রদেশের পবিত্র তীর্থক্ষেত্র অমরকণ্টকে অবস্থিত মার্কণ্ডেয় আশ্রম একটি অত্যন্ত প্রাচীন ও আধ্যাত্মিক স্থান। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মহর্ষি মার্কণ্ডেয় দীর্ঘকাল এখানে কঠোর তপস্যা করেছিলেন। তার নামানুসারেই এই আশ্রম ও সংলগ্ন গুহার নামকরণ করা হয়। হিন্দু পুরাণ অনুসারে মহর্ষি মার্কণ্ডেয় অমরত্বের বল লাভ করেছিলেন এবং এই পবিত্র মৈকাল পাহাড়ের কোলে নর্মদা নদীর তীরে দীর্ঘদিন সাধনা করেছিলেন। মহাভারতের তথ্য অনুযায়ী অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা অমরকণ্টকে কিছুকাল অতিবাহিত করেছিলেন এবং সেই সময় এই অঞ্চলের ঋষিদের সংস্পর্শে আসে। নর্মদা নদীর উৎসস্থল হিসেবে পরিচিত অমরকণ্টকে ধ্যান ও আধ্যাত্মিক শান্তির খোঁজে আসা সাধক ও পর্যটকদের কাছে এটি অত্যন্ত প্রিয় একটি স্থান। আশ্রমটি আধ্যাত্মিক চিন্তাভাবনা, যোগব্যায়াম এবং প্রকৃতির কোলে নির্জনে সময় কাটানোর জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে। मार्कंडेय मुनि जी यहाँ तपस्या करेंगे, साक्षी को गवाह बनाकर मार्कंडेय मुनि जी यहाँ तपस्या करेंगे। पूरा अमरकंटक के दर्शन करोगे, यहाँ मार्कंडेय मुनि जी में नहीं आओगे तो पूर्ण फल नहीं है, किताब नहीं। ये जल है, जल हवा की। 5 সারাদিন আমরা একটা অটো করেই ঘুরলাম এই প্রত্যেকটা স্পটে। তো এই স্পটগুলো দেখাতে আমাদের 1400 টাকা নিয়েছে যে অটো দাদা আছে। এমনি 10টা যে পয়েন্ট আছে সেটা যদি আপনারা শুধু দেখতে চান তাহলে 1000 টাকা। আর তার সাথে জলেশ্বর মহাদেব মন্দির, অন্নপূর্ণা মন্দির এগুলোও যদি দেখতে চান, মানে আরও 4টে পয়েন্ট যেগুলো আমি দেখলাম আজকে, সেগুলো উনি 1500 টাকা বলেছিলেন, আমি 1400 টাকা বলেছি। তো উনি 1400 টাকাই আমাদের দেখালেন। আমি ডেসক্রিপশান বক্সে অটো দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে এসে ওনার সাথে যোগাযোগ করে ঘুরতে পারেন। উনি খুব যত্ন সহকারে ভালোভাবে আমাদের ঘুরিয়েছেন। তো এখন একটু হোটেলে যাচ্ছি, আবার বিকেলের দিকটায় মন্দিরের দিকে যাব। আর আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে মোটামুটি 120 টাকা বা 100 টাকায় কিন্তু থালি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আজকে সারাদিন ঘোরাঘুরির পরে আমরা ফার্স্টেই এই বিকেলের দিকটায় চলে এসেছি
পাতালেশ্বর প্রাচীন মন্দিরে। তো এইটা হচ্ছে যে অমরকণ্টক মেন মন্দির, মানে নর্মদা মাতার মন্দির, তার ঠিক অপোজিটেই গেট আছে। এখানে অনলাইন টিকিট করতে হয়, কিউআর আছে, সেখানে 20 টাকা পার পারসন, মানে 20 টাকা ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য। এখান থেকে টিকিট করে তারপরে ঢুকতে হয়। এখানে অনেকগুলো মন্দির আছে যেগুলো 1200 বছরেরও পুরনো। তো এখন আমরা সেখানেই ঢুকবো। আর এইখানে গিম্বল অ্যালাউড নয়। যদি আপনারা ক্যামেরায় ভিডিওগ্রাফি করতে চান সেটার জন্য আলাদা করে 25 টাকা ফি, আর মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য আলাদা করে কোনো চার্জেস নেই। এই যে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে কিউআর কোড আছে, এখানে কিউআর স্ক্যান করে আপনি পে করতে পারেন। ভারতবর্ষের মধ্যযুগীয় ইতিহাসে কালাচুরি রাজবংশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। 8 থেকে 1200 শতকের মধ্যে মধ্য ভারত এবং দাক্ষিণাত্যে এই রাজত্বের বিস্তার ছিল। তাদের নির্মিত প্রাচীন মন্দিরগুলি ভারতের স্থাপত্যকলার অনন্য নিদর্শন, যার মধ্যে মধ্যপ্রদেশের অমরকণ্টকের মন্দিরগুলি সবচেয়ে বিখ্যাত। কালাচুরিরা মূলত মধ্য ভারতে দাহাল মণ্ডলে রাজত্ব করতেন এবং তাদের রাজধানী ছিল ত্রিপুরী, বর্তমান জব্বলপুরের কাছে তেরওয়ারে। গাঙ্গেয় দেব এবং কর্ণদেব ছিলেন এই বংশের সবচেয়ে শক্তিশালী রাজা ও শাসক। তারা সামরিক বিজয়ের পাশাপাশি শিল্প, সাহিত্য ও মন্দির নির্মাণে ব্যাপক পৃষ্ঠপোষকতা করেন। কালাচুরি মন্দির কমপ্লেক্সের মধ্যে কর্ণ মন্দির একটি বৃহত্তম ও সবচেয়ে প্রধান মন্দির। 1042 থেকে 1072 সালের মধ্যে কালাচুরির রাজা কর্ণদেব এই মন্দিরটি নির্মাণ করেন। এর চূড়াটি অত্যন্ত অলংকৃত এবং এটি উত্তর ভারতীয় নাগর শৈলীতে নির্মিত। কর্ণ মন্দিরের ঠিক বিপরীতে নর্মদা নদীর উৎসস্থল সংলগ্ন কমপ্লেক্সে এগুলো অবস্থিত। পঞ্চমঠ মন্দিরটি 5টি পৃথক মন্দির নিয়ে গঠিত এবং এখানে পিরামিড আকারের মণ্ডপ দেখা যায়। পাণ্ডবেশ্বর মন্দিরটি তার অসাধারণ স্থাপত্য এবং পাথরের ভাস্কর্যের জন্য পরিচিত। এখানে আছে জহিলা মন্দির, অমরকণ্টকের কালাচুরি মন্দিরের কমপ্লেক্সেরই একটি অংশ। এটি মূলত তাদের স্থাপত্য ঐতিহ্যের ক্ষুদ্রতর কিন্তু নান্দনিক নিদর্শন। এখানে পাতালেশ্বর মন্দির ছাড়াও আরও যে মন্দিরগুলি আছে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হচ্ছে জহিলা টেম্পল, বিষ্ণু টেম্পল, শিবা টেম্পল এবং পঞ্চমঠ টেম্পল।
আমি এখন চলে এসেছি রামঘাটে। তো আমাদের হোটেল থেকে মোটামুটি 5-10 মিনিট দূরে। তো খুব সুন্দর ঘাটটা করেছে, মানে ঘাটটা সাজিয়েছে খুব সুন্দর। আমার পেছনে রামঘাট আছে, ওইখানে আছে হচ্ছে রাম সেতু। রাম সেতুতে উঠতে গেলে 10 টাকা চার্জেস নেয়। তো আমি দেখাচ্ছি, খুব সুন্দর। বিকেলের দিকটা এই ঘাটে অবশ্যই আসবেন, খুব সুন্দর লাগে। চারিদিকে আলো জ্বলে উঠেছে, এই যে, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। তো এই বিকেলের দিকটা প্রাচীন মন্দির রামঘাট ঘুরে আবার একটুখানি মন্দিরের দিকে এলাম। মন্দিরটা খুব সুন্দর, আলোয় আলোয় লাগছে, দেখাচ্ছি আপনাদের। অবশ্যই পারলে বিকেলের দিকটায় মন্দিরে আসার চেষ্টা করবেন, এখানে আরতিও হয়। এই মন্দির প্রাঙ্গণের ভেতরে কিন্তু প্রসাদ কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন। তো এই অমরকণ্টকের পর্বের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। যদি এই পর্বের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের পর্বে দেখা হচ্ছে জব্বলপুরে। আর আজকের মতন টাটা।